পাঁচ দ্বারা নিজেরা একটু পড়েন। হুম। হ্যাঁ, এটা হচ্ছে কি ফ্যাক্ট ইন ইস্যু, আর এটা কি রিলেভেন্ট ফ্যাক্ট। এখন ফ্যাক্ট ইন ইস্যু পড়েন। ফ্যাক্টের পরেই আজ আপনার ফ্যাক্ট ইন ইস্যুর সংজ্ঞা দেওয়া আছে। ডিসএবিলিটি, এটা বুঝছেন? আমি বলছি দেখেন, ফ্যাক্টস ইন ইস্যু মিনস অ্যান্ড ইনক্লুডস, কি বুঝাচ্ছে? এনি ফ্যাক্ট, যে কোনো ঘটনা, যেটা কোনো একটা ঘটনার সাথে সরাসরি জড়িত, অথবা ওই ঘটনার কানেকশনে অন্য কোনো ঘটনা, যেটার দ্বারা কোনো কিছু অস্তিত্ব থাকা বা না থাকা। মানে ফ্যাক্ট মানেই সবকিছু পজিটিভ হবে তা কিন্তু না। ওই যে বললাম না, একজনের মন খারাপ সেটাও কি ফ্যাক্ট। একজনের উপস্থিত থাকা ফ্যাক্ট, উপস্থিত না থাকাও ফ্যাক্ট। ক্লিয়ার? তাহলে এক্সিস্টেন্স, নন এক্সিস্টেন্স। আচ্ছা, এরপরে হলো ন্যাচার এক্সটেন্ট, প্রকৃতি অফ এনি রাইট, কারো অধিকারের প্রকৃতি, অ্যাবিলিটি সামর্থ্য, ডিসএবিলিটি অযোগ্যতা, এটা কেউ দাবি করবে অথবা অস্বীকার করবে, প্রত্যেকটাই কি ফ্যাক্ট ইন ইস্যু। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন পাঁচ ধারা কিন্তু 136 ধারার মতোই, বারবার করে বলছে 136 বলছে যদি রিলেভেন্ট হয় তাহলে দিতে পারবো, আর রিলেভেন্ট না হলে দিতে পারবো না। আর পাঁচ ধারা থেকে শুরু করলাম যে তাহলে কোনটা রিলেভেন্ট, বলছে যদি ডাইরেক্ট ফ্যাক্ট ইন ইস্যু এটা রিলেভেন্ট। আর বলছে কি ফ্যাক্ট ইন ইস্যুর সাথে যদি কানেক্টেড হয়, কোন ভাবে কানেক্টেড হয়, 6, 7, 8 এই ধারাগুলোতে যে উদাহরণগুলো দিয়েছে, যে শর্তগুলো দিয়েছে, হয় তাহলে তাহলে ইয়া বন্ধ করেন। আবারও বোঝার চেষ্টা করেন। ফ্যাক্ট ইন ইস্যু কোনটা তো বুঝাইলাম, মানে ডিরেক্ট যেটা ঘটনা, যেমন মনে করেন একজন ব্যক্তি মারা গেছে, তাকে অমুকে মেরেছে কিনা, এটা কি আমাদের ফ্যাক্ট ইন ইস্যু। ওদের বর্ণনা করতে গিয়ে যা লাগবে সবাই কি ফ্যাক্ট ইন ইস্যু। ফ্যাক্ট ইন ইস্যুর সাথে যদি কানেক্টেড হয়, কোন ভাবে কানেক্টেড এটা কিন্তু পাঁচ দ্বারা বল নাই। বলছে হেয়ার ইন আফটার ডিসক্রাইব, হেয়ারিং একটা ডিসকাস বলতে কি 6, 7, 8, 9, 10 এই যে ধারাগুলোতে বিভিন্ন প্রেক্ষাপট বলছে, এই প্রেক্ষাপটের মধ্যে সাথে যদি মিলে যায় তাহলে ওটা কি হবে রিলেভেন্ট ফ্যাক্ট। বুঝতে পারছি? আচ্ছা, সারা মতো পড়েন, একটা উদাহরণ পড়বেন। হয়।
বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ, ছয় বুঝছেন? কি বলছে দেখেন, ফ্যাক্টস হুইচ দো নট ইন ইস্যু, সরাসরি ইস্যু না। আমরা এখন কি পড়তেছি বলেন তো? না, রিলিভেন্ট, রিলিভেন্সি পড়তেছি। আমরা জানি যে রিলিভেন্ট হলে, আমারও বোঝার চেষ্টা করেন, রিলিভেন্ট হলে সাক্ষ্য দেওয়া যাবে, আর ইররিলেভেন্ট হলে সাক্ষ্য দেওয়া যাবে না। তাহলে ফ্যাক্ট ইন ইস্যুতে আমরা কি করতে পারবো? সাক্ষ্য দিতে পারবো। যদি ডাইরেক্ট কি হয়, ফ্যাক্ট ইন ইস্যু হয়, তাহলে সাক্ষ্য দিতে পারবো। আর বলছে কি, ফ্যাক্ট ইন ইস্যুর সাথে যদি কানেক্টেড হয়, তাহলে কি পারবো? সাক্ষ্য দিতে পারবো। তো 6 নম্বর বলছে কি, ফ্যাক্ট ডো নট ইন ইস্যু, মানে তার মানে কি 6 নম্বরে যে উদাহরণটা পড়তেছে কি, এটা ডাইরেক্ট ফ্যাক্ট ইন ইস্যু না, আর সো কানেক্টেড উইথ এর ফ্যাক্ট ইন ইস্যু, কিন্তু ফ্যাক্ট ইন ইস্যুর সাথে এমন ভাবে সংযুক্ত অ্যাজ টু ফর্ম পার্ট অফ ট্রানজাকশন, যেটা ওই ঘটনার একই কার্যের অংশ, আনরিলিভেন্ট। তাহলে কি ফ্যাক্ট ইন ইস্যু যদি নাও হয়, ফ্যাক্ট ইন ইস্যুর সাথে যদি কানেক্টেড হয়, যেটা একই কার্যের অংশ, তাহলে সেটাও কি রিলিভেন্ট, প্রাসঙ্গিক। তাহলে সেই বিষয়ে আমরা কি করতে পারবো? সাক্ষ্য দিতে পারবো। যার উদাহরণ বলছে যে এ কি করছে, বি কে পিতে মারছে, তাহলে এই যে পিতে মারা মারছে কিনা, এটা হলো কি আমার ফ্যাক্ট ইন ইস্যু। পিতে মারার আগে বা পরে কি বলছে, এটা আমার এই ফ্যাক্ট ইন ইস্যুর সাথে কানেক্টেড। এই কারণে আমি আগে পরে কি বলছে এই বিষয়ে আমি কি দিতে পারবো? সাক্ষী দিতে পারবো। বোঝা গেছে? আর নাহলে তো শুধু বলবে যে, একজন এসে বলবে যে খেলে আমি দেখছি যে মারতেছে, তাহলে এটুকুর বাইরে আর কোনো সাক্ষী দেওয়া যাবে না। তাহলে এটা হলো আমাদের অনেক মামলা, যেটা হলো ডিরেক্ট এভিডেন্স থাকে না, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দিয়ে মামলাটাকে প্রমাণ করতে হয়। এই কারণে ধরেন ওকে মামলা যদি বলে, তোর আজকে শাস্তি দেন, তোর আজকে খাইছি বলে না তো সব গ্রামে মারামারি করে, তোরা আজকে খাইছি, তোরা আজকে শেষ দিয়ে দেবো, এই বলাটার সাথে মারামারি দেখি সঙ্গে কানেক্টেড, মারতে কিনা ডাইরেক্ট, এইটা হলো ফ্যাক্ট ইন ইস্যু। তাহলে এই যে আগে বলছে যে আজকে তোরা খাইছি শেষ করে দেবো, এইটা হলো আমাদের 6 ধারা অনুযায়ী কি আগে বললো ফিলিমেন্ট। বুঝতে পারতেছি কি পড়ছি? রেলিভেন্সি অফ ফ্যাক্ট, 6 নম্বর ধারা বোঝা গেছে? 7 নম্বর পড়েন, অংশ হয়, এটা ফ্যাক্ট ইস্যু না হলেও ফ্যাক্ট ইস্যুর সাথে এমন ভাবে সংযুক্ত যেটা একই ঘটনা উৎস, তাহলে সেই বিষয়ে কি করতে পারবো? সাক্ষ্য দিতে পারবো। ক্লিয়ার? সাত পড়েন। সাত নম্বর বোঝা গেছে? উদাহরণ পড়বেন, প্রত্যেকটা সেকশন পড়বেন এবং সাথে সাথে উদাহরণ পড়বেন। হ্যাঁ, একটা করে উদাহরণ পড়বেন। হাত শেষ, কঠিন। এখানে কি বললাম? কজ অর ইফেক্ট, কারণ বা ইমিডিয়েট অর আদারওয়াইজ অফ রিলিভেন্ট ফ্যাক্ট, রিলিভেন্ট ফ্যাক্টের কারণ বা ফলাফল কি রিলিভেন্ট, কারণ বা ফলাফল কি
রিলিভেন্ট। এখানে উদাহরণ দিচ্ছে একজনের বাসায় ডাকাতি হয়েছে, ডাকাতির আগে সে দেখাইছে যে তার মানে কাছে আপনার ইয়ে আছে মালামাল, তাহলে মালামাল থাকার কারণেই তার পাশে কি হয়েছে, গরিবের বাসায় ডাকাতি হয়? একজন ভিক্ষুক যে দিন আনে দিন খায় তার বাসায় ডাকাত যাবে? যাবে না। কেন যাবে না? নাই। তাহলে আজকে আপনি অধিগ্রহণের টাকা পাইছেন, এটা বাজারে বলে বেড়াইছেন যে আপনি কি পাইছেন, অধিগ্রহণের টাকা পাইছেন 3 কোটি, দোকানে চা খাওয়ার সময় বলছেন। ওই সময় শুনছে কেউ কেউ, ওই দিন রাতে আপনার পাশে কি হয়েছে, ডাকাতি হয়েছে। তাহলে এই যে বলছেন, কারণ অনেক সময় এরকম প্রশ্ন অ্যারেস্ট করে যে ডাকাতি হয়নি, ডাকাতি হইল কেন হইল, প্রেক্ষাপট কি, এগুলো হচ্ছে আমাদের এই যে কজ অর ইফেক্ট। 7 নম্বর কিছু বুঝতে পারছি। 8 নম্বর আসেন, মোটিভ, প্রিপারেশন এন্ড প্রিভিয়াস আর সাবসিকুয়েন্ট কন্ডাক্ট। মোটিভ এবং প্রিপারেশন এটাও কি রিলেভেন্ট? পড়েন, 8 পড়েন। হম, উদাহরণ করছেন, মোটিভ, প্রিপারেশন, প্রিভিয়াস অর সাবসিকুয়েন্ট কন্ডাক্ট। প্রিপারেশন, মোটিভ, আর প্রিভিয়াস এবং সাবসিকুয়েন্ট কন্ডাক্ট, পরবর্তী আচরণ, কর্মকাণ্ড, এগুলোও কি রাসায়নিক? বোঝা যায়? ফ্যাক্ট কিনা, ওই যে কারো মেন্টাল অবস্থা ফ্যাক্ট কিনা। যেমন মনে করেন আপনার অনেক সময় আমরা দেখি যে স্ত্রী পরকীয়ার কারণে স্বামী হত্যার সাথে জড়িত থাকবে। এখন দেখবেন যে স্বামী মারা গেলে সাধারণত স্ত্রীর মধ্যে যে রকমের একটা ইয়া থাকে, এই রিয়াকশন, মানসিক অবস্থা, দেখবেন যে ওই অনুতপ্ত বা ওই ইয়েটা সে থাকবে না। এই যে তার অনুতপ্ত না হওয়া, এ বিষয়ে যদি আপনি সাক্ষ্য দিতে চান, তাহলে তো কোর্ট বলবে যে কেন আপনি এই বিষয়ে সাক্ষ্য দেবেন, এমন খারাপ, সে মানে কান্নাকাটি করে নাই তো কি হয়েছে। তাহলে এই যে এই জন্য এই সেকশন গুলো বলে দিয়েছে কোনটা রিলিভেন্ট, কোনটা রিলিভেন্ট না। আমি বুঝতে পারছি বিষয়গুলো, এখন দেখবেন যে সহজ হয়ে যাবে। ওকে, 9, 8 গেল, এখন আসেন 9। রিলিভেন্ট ফ্যাক্ট, এটা অপ্রাসঙ্গিক। এরপরে দেখবেন আর অপ্রাসঙ্গিক বলতে কিছু থাকবে না। মানে কি, রিলিভেন্ট ফ্যাক্টকে ব্যাখ্যা করতে গেলে যেটা বলতে চাইবেন ওটা তো প্রাসঙ্গিক। বোঝা গেছে? কত ধারা, 9 ধারা। বিষয় কি, রিলিভেন্ট ফ্যাক্টকে ব্যাখ্যা করতে গিয়ে যেটা বলবেন, যে সাক্ষ্যটা দিবেন, সেটা হলো প্রাসঙ্গিক। ক্লিয়ার? আচ্ছা, এইটা 1 নম্বর এ ক ইলাস্ট্রেশনটা একটু পড়েন, তাহলে সহজ হয়ে যাবে।
হ্যাঁ, হ্যাঁ, আগে উদাহরণটা দেখবেন। বুঝছেন? এখন রিলেভেন্ট কি, ধরেন একটা একটা প্রশ্ন আসছে, সে উইল করেছে কি করে নাই, এটা রিলেভেন্ট। এখন রিলেভেন্ট হ্যাঁ উইল করছে, তখন একটা বিষয় আসতে পারে, ধর উইল কারা করে, যাদের সম্পত্তি আছে, সম্পত্তির একটা উইল করবে কি, তাহলে তার যে সম্পত্তি ছিল এবং উইল করার প্রেক্ষাপট ছিল, এটা ব্যাখ্যা করাটাই হচ্ছে আমাদের প্রাসঙ্গিক। ঘটনা অনুযায়ী নয় দ্বারা বিষয় কি, ফ্যাক্ট নেসেসারি টু এক্সপ্লেইন রিলেভেন্ট ফ্যাক্ট ইজ অলসো রিলেভেন্ট। বুঝেন নাই? আর বুঝেন নাই? বাকি সবাই বুঝছেন? রিলেভেন্ট ফ্যাক্ট বুঝছেন? হ্যাঁ, তো প্রাসঙ্গিক ফ্যাক্ট ব্যাখ্যা করতে গিয়ে যেটা বলবেন, রিলেভেন্ট। একটা যে রিলেভেন্ট ফ্যাক্ট ডাইরেক্ট, একটা হচ্ছে কি আমাদের রিলেভেন্ট ওই ফ্যাক্টের সাথে এটা প্রাসঙ্গিক কিনা। শুরু থেকে তো আসেন নাই, প্রাসঙ্গিক হলে সাক্ষ্য দিতে পারবো, প্রাসঙ্গিক না হলে সাক্ষ্য দিতে পারবো না। নতুন যারা আসছেন, আমরা এখন যেটা পড়তেছি, সাক্ষ্যের মূল বিষয় হচ্ছে আমরা কি দিয়ে একটা ঘটনা প্রমাণ করব, সাক্ষ্য দিয়ে, সাক্ষী দিয়ে না, সাক্ষ্য এভিডেন্স দিয়ে। এভিডেন্স যে দেয় তারা বলে উইটনেস, সাক্ষী। তাহলে সাক্ষ্য যে দিব, কোন বিষয়ে সাক্ষ্য দিব? রিলিভেন্ট ফ্যাক্টের উপরে, রিলিভেন্ট ফ্যাক্টের উপরে। একটা ফ্যাক্ট রিলিভেন্ট কি না, এটা কিভাবে বুঝবো? এই যে 55 থেকে 5 থেকে 55 ধারার এই আলোচনাগুলো দ্বারা বুঝতে হবে যে এই ঘটনাটা প্রাসঙ্গিক নাকি অপ্রাসঙ্গিক। ক্লিয়ার? ওকে। Things said or done by honest creator in reference to common design. বাস। এখানে খেয়াল করে দুইটা জিনিস কি করছে, একটা ছিল কমন অবজেক্ট আর কমন ইন্টেনশন। এই জন্য ইন্টেনশন দেয় নাই, অবজেক্টও দেয় নাই, এখানে দিছে design। আর যদি বলতে কমন ইন্টেনশন, তাহলে খালি মনে করতেন প্যানেল কোডের কমন ইন্টেনশন। আবার যদি বলতো কমন অবজেক্ট, তাহলে প্যানেল কোডের কমন অবজেক্ট আর ইন্টেনশন কভার করতো না। এই জন্য মাঝামাঝি অবস্থা আছে, কমন ডিজাইন, মানে যেটা ইন্টেনশন বা কমন অবজেক্ট, ওইটাই আমাদের এই ধারায় কভার করবে। হ্যাঁ, এই জন্য তো বললাম যে আপনি প্রথমে সেকশন পড়বেন আর একটা করে উদাহরণ পড়বেন, ক্লিয়ার হয়ে যাবে। কি? পার্সোনাল মেসেজ দেওয়া লাগবে না? ওটাও তো একটা চিঠি। হুম।
শেষ করেন। 11 হয়েছে, 10 হয়েছে, 11টা একটু আলোচনা করবো। when facts not otherwise relevant become relevant, মানে অন্যভাবে প্রাসঙ্গিক না কিন্তু প্রাসঙ্গিক। এটা ভেবেন না, একবার বলে প্রাসঙ্গিক না, আবার বলে প্রাসঙ্গিক। এটা কি? এটা হচ্ছে প্রাথমিকভাবে কোনো একটা ঘটনাকে আপনার অপ্রাসঙ্গিক মনে হতে পারে, কিন্তু ওইটা প্রাসঙ্গিক হতেও পারে। প্রাসঙ্গিক না, মনে করেন উদাহরণস্বরূপ যে আপনি এখন কটা বাজে? 8টা বাজে না? 8টা বেশি বাজে মনে হয় নাকি? 8টা 6 বাজে। আমার ঘরে চলো নাকি? না না, চলে না। হ্যাঁ, আচ্ছা। এখন 8টা 6 আপনি এখানে আছেন, 9টার সময় চিটাগাং একটা মার্ডার হয়েছে। এই মার্ডারের জন্য আপনাকে দায়ী করা হচ্ছে, আর আপনি আপনি একটা ইয়া দিলেন, মানে সাক্ষ্য দিলেন যে আমি তো 8টা 6 কিসে ছিলাম, ঢাকায় ছিলাম, এলআরডিসি তে। তো কিভাবে সম্ভব এই 9টায় আমি এই চিটাগাং গিয়ে? কোনোভাবেই সম্ভব না। বুঝতে পারছি। তাহলে এটা সেই হিসেবে নট রিলিভেন্ট। যে আপনার ওই এলাকায় থাকা, এটা কি রিলিভেন্ট? রিলিভেন্ট না। বাট ইট বিকামস রিলিভেন্ট, ইট মে বিকাম রিলিভেন্ট। কিভাবে? হ্যাঁ? না, পরামর্শ না, আপনি ওইখানেই, ওইখানেই আছে, ওইখান থেকে মারামারি করছি। আপনার ষড়যন্ত্র অভিযোগ করা হয়নি, ডাইরেক্ট আপনি হত্যা করছেন বলে অভিযোগ আনা হচ্ছে। এই যে বিমানে যাওয়া যায় না, আপনি প্রাইভেট এভিয়েশন ভাড়া করে যেতে পারেন না, 8টা 6 পর্যন্ত এখানে, 8টা 6 বেরোই আপনি ওই বাইতুল মোকাররমের ওই জায়গা দিয়া, এই স্টেডিয়ামের ওই জায়গা দিয়ে আপনি একটা প্রাইভেট হেলিকপ্টার, যেটা প্রাইভেট এভিয়েশনে আপনি চট্টগ্রামে চলে মার্ডার করিয়া সিনেমা স্টাইলে আবার চলে আসলেন। সম্ভব কিনা? এইটা এখানে যে প্রাথমিকভাবে নট রিলেভেন্ট মনে হলো, ইট বিকাম রিলেভেন্ট। যেমন আমাকে আপনি আপনি দেখালেন যে আমি বিদেশ গেলে আমার পাসপোর্ট থাকবে না, আপনি পাসপোর্ট দেখালেন যে পাসপোর্টে দেখেন বিগত 1 বছরের মধ্যে আমার বিদেশ যাওয়ার কোনো ইতিহাস নাই। আপনি পাসপোর্ট ছাড়া এই বর্ডার ম্যানেজ করে আপনি কি করেন? ঢুকলেন, ঢুকে একটা অপরাধ করে আপনি আবার চলে আসলেন। অথবা আপনি বিদেশেই গেছেন, আপনি দেখাইলেন যে দেখেন যে সময়টা বলা হচ্ছে যে আমি এই কি বলে অপরাধ সংঘটন করছি, সেই সময় বিদেশ ছিলাম। বোঝা গেছে? এখন আপনি বিদেশ ছিলেন, ঠিক আছে, আপনি পাসপোর্ট এন্ট্রি দিয়া বৈধ পথে বিদেশ গেছেন, আর অবৈধ পথে এসে অপরাধ করে অবৈধ পথে চলে গিয়ে আমার বৈধ পথে আসছেন। এবার দেখাইলেন এই দেখেন আমার এন্ট্রি এবং এক্সিট এই দুইটার মধ্যে ঘটনাটা ঘটছে, তাহলে আমি কিভাবে অপরাধ সংগঠন করলাম? এবার বোঝা যায় নাকি বোঝা যায় না? তাহলে প্রাথমিকভাবে ইরিলেভেন্ট হলেও ইট বিকাম রিলেভেন্ট। এই জন্য সাক্ষ্য দিতে চাইলে সময় দেওয়া যাবে না। পরের 11 নম্বর দান। এক্সিস্টেন্স অর নন এক্সিস্টেন্স of any fact in issue or relevant fact। এবার আরেকটা কথা বলছে, হাইলি প্রবাবল অর ইমপ্রবাবল। এটা খুব সম্ভব হতে পারে, আবার খুব অসম্ভব হতে পারে। বুঝতে পারছেন? যেটা বললাম যে প্রায় সম্ভব, তবে একেবারে একেবারে এটা বলছে, হাইলি বলছে, হাইলি প্রবাবল অর ইমপ্রবাবল, অসম্ভব। আমার বলতে কি এক্সিস্টেন্স আর নন এক্সিস্টেন্স হতে পারে, না হতে পারে। এটা হতে পারে না, খুব সম্ভব, খুব অসম্ভব। এইটার বিপরীতে গিয়ে কি দেওয়া যাবে? সাক্ষ্য দেওয়া যাবে। আলোচনা কি বোঝা যাচ্ছে? দেখা যাচ্ছে না? কি পড়ছি? সাক্ষ্য, ঠিক আছে, কি সাক্ষ্য কি পড়ছি? রিলিভেন্সি অফ ফ্যাক্ট। রিলেভেন্ট হইলে সাক্ষ্য দেওয়া যাবে, আর রিলেভেন্ট না হইলে সাক্ষ্য দেওয়া যাবে না। কি বিষয়ে সাক্ষ্য দেবো তখন তো পাবেন? এই দেখুন, সাধারণ মেদ দাঁড়ান। হ্যাঁ, কি কি বিষয়ে সাক্ষ্য দেবো? কিসের উপরে সাক্ষ্য দিই কে বলবে?
কিসের উপরে সাক্ষ্য দেই? হ্যাঁ, ফ্যাক্টের উপরে, ফ্যাক্টের উপরে সাক্ষ্য দেই। সেই ফ্যাক্টটা হইতে হবে প্রাসঙ্গিক। এবং এটি আমরা পড়তেছি যে ধরেন আপনি যাবেন সাক্ষ্য দিতে, কোর্ট কত ধরনের জিজ্ঞেস করবে? 136 ধরনের যে আপনি যে সাক্ষ্য দিতে আসছেন এটা প্রাসঙ্গিক নাকি অপ্রাসঙ্গিক। তাহলে আপনাকে এই যে সেকশন গুলো পড়তেছি কোন একটার সাথে মিলিয়ে দেখাইতে হবে যে এটা এই অনুযায়ী প্রাসঙ্গিক। বোঝা গেছে নাকি যায় নাই? ওকে, 12 পড়েন। In suit for damaging and factor and pending the enable and court and explain the relevant. ক্ষতিপূরণের মামলায়, ক্ষতিপূরণের মামলায়, হ্যাঁ, কি প্রাসঙ্গিক? যেই ফ্যাক্টের উপরে নির্ভর করে ক্ষতিপূরণ নির্ধারণ করবেন সেই ফ্যাক্ট গুলো প্রাসঙ্গিক, প্রাসঙ্গিক। ঠিক আছে, আচ্ছা। এরপরে কত পর্যন্ত বললাম? 12। 13 14 নিজেরা একটু ইয়া করবেন, 15-তে আসেন। দেখেন তো মজাদার একটা fact bearing on question whether act was accidental or intentional। একটা ঘটনা এটা দুর্ঘটনা না আপনার হলো ইচ্ছাকৃত, এটা কিভাবে, এটার বিষয়ে সাক্ষ্য দেওয়াটাও হলো প্রাসঙ্গিক। যেমন দেখবেন এখানে একটা উদাহরণ দিচ্ছে যে একজনের ইন্স্যুরেন্স আছে, তো দেখা গেল ও যেখানে যেখানে ইন্স্যুরেন্স করে ওই সবগুলো আগুন লাগে। ও যেটা যেটা বিষয়ে কি করে, ইন্স্যুরেন্স করে, সব প্রতিষ্ঠানেই আগুন লাগে। তাহলে এই যে আগুন লাগানোর ঘটনা এটা কি ইন্টেনশনাল? এইটা যে ইন্টেনশনাল এটা প্রাসঙ্গিক। মানে পূর্বের একটা, ধরেন 3 নম্বর এই মামলা, 3 নম্বর একটা সে ক্ষতিপূরণের দাবি করছে, একটা ইন্স্যুরেন্স করে কিসের দাবি করছে? ক্ষতিপূরণের দাবি করছে। আর ইন্স্যুরেন্স কোম্পানি প্রমাণ করতে চাইবে কি এটা ইন্টেনশনাল, আর ও বলতে চাইবে কি এটা ইন্টেনশনাল না। ইন্টেনশনাল কিনা প্রমাণ করবে কি দিয়া? যে ও যেখানে ইন্স্যুরেন্স করছে সেখানে যেখানে কি লাগছে, লাগছে। তার মানে ওই ঘটনাটা ইন্টেনশনালি ঘটেছে। বুঝতে পারছি? ওর বাচ্চাই হরতালের দিন নামে আর হরতালের যে আগুনে পোড়ায় দেয়, ওর বাচ্চাই পোড়ায় খেলি, এই কোম্পানির বাসি পোড়ায়, এবং হরতালের দিনই এই সুন্দর করে নামে। তাহলে এই যে প্রিভিয়াসলি এই ঘটনাটা ঘটছে এইটা হলো ইন্টেনশনাল। বুঝতে পারছি? এখন বলেন 15 নম্বর দাঁড়ান। একই জিনিস একাধিকবার ঘটছে, তাহলে তখন বোঝা যায় কি এটা ইন্টেনশনাল। উদাহরণটা পড়েন তাহলে ক্লিয়ার হবে। ইনসার্ট না, ইনশিওর। ইনশিওর মানে যেটা বীমাকৃত। হুম,
পেমেন্ট অফ ডিফারেন্ট ইন্স্যুরেন্স অফিস আর রিলিভেন্ট। ক্লিয়ার যে ওর ঘরে একাধিকবার পড়ছে এবং প্রত্যেকবার কি পেয়েছে সে? টাকা পাইছে। না, এইটাই তো আমরা বুঝাচ্ছি যে একটা ঘটনা যদি ইন্টেনশনাল নাকি এক্সিডেন্টাল, এটা প্রমাণ করার বিষয়টা প্রিভিয়াস ঘটনা যদি ঘটে এটা প্রমাণ করাটাও রিলেভেন্স। বুঝতে পারছি? রিলিভেন্সি অফ ফ্যাক্ট ক্লিয়ার? তাই ক্লিয়ার না? এখানে একটা জিনিস দেখবেন, রিলিভেন্সি অফ ফ্যাক্টের ক্ষেত্রে বেশিরভাগ গুলো হচ্ছে ক্রিমিনাল নেচার, বেশিরভাগ গুলোই ক্রিমিনাল নেচার। এইটা হচ্ছে সিভিল নেচার, কারণ এখানে ক্ষতিপূরণ দাবি করতেছে। সেখানে দেখাচ্ছে যে পূর্বে মানে সহজ বিষয় না। ও যেই মানে যে একটা বাড়িতে থাকে, ইন্স্যুরেন্স করে, ঘরটা পড়ে টাকা পায়, আবার কোন জায়গায় যায় ওইটাও পড়ে। তার মানে কি ও যতবার যেই যে মানে দেখবে যে ইন্স্যুরেন্স কিন্তু প্রত্যেকটা গাড়ি পড়ছে। আরো যদি দেখানো যায় যেটা ইন্স্যুরেন্স করে নাই ওইটা করে নাই, তাহলে এটা আরো রিলেভেন্ট হয় কিনা। বুঝতে পারছি? এটাই হলো আমাদের পনেরো ধরা কথা, যে ফ্যাক্ট বিয়ারিং অন কোশ্চেন whether act was accidental or intentional। এই ঘটনা নির্ণয় করতে গিয়ে যদি কোনো ফ্যাক্ট প্রমাণ করতে হয় তাহলে সেটাও রিলেভেন্ট। বুঝতে পারছি? মানে আমরা আবারও দেখি কেন বলতেছি এই কথাগুলো বারবার। যে ধরেন আপনি একটা মামলায় মানে এলআরডিসি, কথার কথা, আল্লাহ না করুক, এলআরডিসি তে আগুন, এরা ইন্স্যুরেন্স করা। এখন এই ইন্স্যুরেন্সের মামলায় যেই কোম্পানির কাছে ইন্স্যুরেন্স করছে ও তো টাকা দিতে চাইবে না। ও ও ও বলবে যে এর আগে অমুক একটা বিল্ডিং আগুন লাগছিল, বলবো এটা দিয়ে আমরা চাচ্ছি আমার আগুন লাগছে কিনা। ওইটা কাজ কেন কাজ আমি দেখাতে চাই, ও যে যে জায়গায় বিল্ডিং করছে এবং ইন্স্যুরেন্স করা সব জায়গায় লাগছে। ক্লিয়ার? এটা বুঝতে চাই যে এটা অ্যাক্সিডেন্টাল না, এটা ইন্টেনশনাল। ক্লিয়ার? ওকে, আলোচনা বোঝা গেছে? এখন দেখেন চ্যাপ্টার 2, এডমিশন, স্বীকৃতি। এটা কোন চ্যাপ্টারের মধ্যে আছে? রিলেভেন্সির মধ্যে। তার মানে কি? তার মানে কি আলোচনা করব আমরা? এডমিশনও রিলেভেন্ট হতে পারে। তাহলে আমাদের কিন্তু বই বন্ধ করেন, আমাদের প্রথম দিকের যে আলোচনা সেখানে আলোচনাটা কি ছিল? যে এডমিটেড ফ্যাক্ট কি প্রমাণ করার দরকার আছে? তাহলে আমার এডমিশন কেন রিলিভেন্ট হিসেবে আসলো? প্রশ্ন বুঝছেন? আমরা আগেই বলছি কি যেটা স্বীকৃত এটা প্রমাণ করার দরকার নাই। তাহলে আপনার এডমিশন কেন প্রমাণ করলো রিলিভেন্ট? তার মানে কি এডমিশনও প্রমাণ করতে হইতে পারে। তাহলে রিলিভেন্টের মধ্যে কেন আনলাম? কেন আমরা রিলিভেন্টের মধ্যে আনতেছি কেন? প্রমাণ করা লাগবে এই জন্য। কে কে বোঝেন এই কথাটা? প্রশ্ন বুঝছেন? হ্যাঁ, আবার কে বলছি কি একবার বললাম কি যেটা এডমিটেড প্রমাণ করার দরকার নাই। তাহলে পড়তেছি রিলিভেন্সি অফ ফ্যাক্ট। রিলিভেন্সি অফ ফ্যাক্ট মানে কি? রিলিভেন্ট এবং এটা কি করতে হবে? প্রমাণ করতে হবে। তাহলে এডমিশন আবার কি করতে হবে? তাহলে প্রমাণ করতে হবে। নাহলে এডমিশন রিলিভেন্টের মধ্যে কেন আনলো? এখন এইটা হলো বোঝার বিষয় যে কোন এডমিশনটা প্রমাণ করতে হবে, কোন প্রমাণ করতে হবে। ভালো আছেন? আচ্ছা, ইলিশ মাছ পাওয়া যায় ওই জায়গায়? ঘরে? ঘরে যায়? আচ্ছা, দাদন দেয় না? দাদন দাদন দেয় না? দাদন দেয়? দাদন বুঝেন? উনি বুঝেন? হ্যাঁ, ঘুষ। কে কে বুঝি না দাদন? দয়কার দা দ ন। হ্যাঁ, কে কে বুঝি না হাত তোলেন। একজন, দুইজন, কি কোন জায়গায় বাড়ি, কোন জায়গায়? বাগেরহাটের মানুষের তো দাদন বোঝা উচিত। হ্যাঁ, মানে কি অগ্রিম টাকা নেওয়া, অগ্রিম টাকা নেওয়া কোন একজন ব্যবসায়ীকে অগ্রিম টাকা দেওয়া, এটা হলো ব্যাংকিং ইসের বাইরে। লোকালি যেটা, যে ধরেন আপনার জাল নাই,
আপনার নৌকা নাই, কিন্তু আপনি একজন জেলে, আপনি একজন জেলে, কারণ জাল নাই, নৌকা নাই, আপনি মাছ ধরবেন কেমন? না খেয়ে মরতেছেন। আমি মহাজন, আমার গদি আছে, গদি বুঝেন? হ্যাঁ, হ্যাঁ, এই গদি, এই গদি না, ওটাও গদি, আসলে বসে থাকে। হ্যাঁ, তাহলে আমি আপনাকে 2 লাখ টাকা দিলাম। 2 লাখ টাকা মানে কি? দাদন। এই দাদন দিলে কি হলেন? আপনি আমার সাথে জিম্মি হয়ে গেলেন। আমি আপনার কাছে কম দামে মাছ রাখবো, বাজারে প্রচলিত দাম আছে, কম দামে মাছ রাখবো, এবং আপনি যে মাছ ধরবেন এই মাছ আমাকেই দিতে হবে। বোঝা গেছে? স্যার এই এডমিশনের মধ্যে এগুলো আছে। এখন আমরা কোন এডমিশন করতেছি? আমরা এডমিশন করতেছি এখানে রিলিভেন্ট, কখন এডমিশন রিলিভেন্ট হয় এইটা বোঝার চেষ্টা করতেছি আমরা। ধরেন আমরা আর্থিক লেনদেন করি বা যে কোনো ভাবেই অনেক বিষয় আমরা স্বীকার করি। আমি আপনার কাছে টাকা নিলাম, 5 লাখ টাকা ধার নিলাম। হুম। টাকাটা সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়ার কথা, সেপ্টেম্বর মাসের মধ্যে টাকা দেয় নাই। আমি ওনাকে নিয়ে গেলাম এর কাছে, বললাম যে ভাই টাকাটা পাবো না, টাকা নেই। স্যার একটু অপেক্ষা করেন, আমরা টাকা কি মেরে খাবো নাকি? হ্যাঁ, আমার চেনেন আমি কোন বংশের পোলা। এই এটা কার সামনে বলছে? ওনার সামনে বলছে। এটা কি? ওনার সামনে যখন বললো বা আমাকেই বললো যে আপনার টাকা আমি দিব, তার মানে কি সে আমার কাছে যে টাকা নিছে এটা কি করছে? স্বীকার করছে, মৌখিক স্বীকার করছে। বুঝছেন? অথবা তখন আমি বললাম গ্রামগঞ্জের এরকম সালিশ হয় না, তাহলে তুমি যে এই যে কি বলে আরো 6 মাস সময় চাও, তাহলে এখন এটা লিখিত দাও। এবারে কি করে? স্টাম্পে স্বাক্ষর মাত্র রাখি যে হ্যাঁ কত টাকা দিকে পরে যাবে, স্টাম্পে স্বাক্ষর রাখি। বুঝতে পারছি? এটা কি? স্বীকৃতি। একটু বুঝি না, বুঝি না। আচ্ছা, স্বীকৃতি দেওয়ার পরেও টাকা দেয়নি। আমি আদালতে মামলা করলাম, খেয়াল করেন, মামলা উনি জবাব দিল। জবাব দিয়ে উনি কি করতে পারে? 2টা জিনিস করতে পারে। জবাবে স্বীকার দিতে পারেন স্যার আমার কাছে টাকা পায়, আবার জবাবে কি দিতে পারে? অস্বীকারও দিতে পারে। জবাবে যদি স্বীকার যায় তাহলে এই মামলা ট্রায়ালে আসবে না। বোঝা গেছে? সবাই মন দিয়ে বোঝার চেষ্টা করেন। এডমিটেড, ট্রায়ালে আসবে। জবাবে কি অস্বীকার গেলে মামলা কি করবে? ট্রায়ালে আসবে না, ইস্যু গঠন হবে যে আমি তার কাছে টাকা পাই কি পাই না। ক্লিয়ার? এখন তাহলে ইস্যু গঠন হলো, আমাকে এখন সাক্ষ্য দিতে হবে না? আমি এখন কি সাক্ষী দেবো? বল। হ্যাঁ, এটা সমর্থন আমি কি দেবো? হ্যাঁ, Yes, তার মানে কি একটা স্বীকৃতি আছে, ওই স্বীকৃতি এখন এই মামলায় রিলেভেন্ট। এবার বুঝছেন কোন এডমিশন করতেছে? কোন এডমিশন? ওয়ান্স অ্যাডমিটেড বাট লেটার অন ডিনাইড। স্বীকার করছো, পরে কি করতেছো? অস্বীকার করতেছো। তখন আমি প্রমাণ করতে পারবো তোমার একটা কি ছিল? স্বীকৃতি ছিল। বুঝতে পারছি? ডকুমেন্ট আছে, এই যে অ্যাডমিশনটা। তাহলে ওই অ্যাডমিশনটা আমার এই মামলায় প্রাসঙ্গিক। আর যদি মানে জবাব দিয়েই স্বীকার চাইতো তাহলে কি আমার এই পর্যন্ত আসতে হইতো? এবার বুঝছেন যে এখানে কোন অ্যাডমিশন বুঝেছি? একবার স্বীকার করছো বাট মাঝখানে কি করতে এসে অস্বীকার করতেছে। একবার স্বীকার, মাঝখানেও স্বীকার, তাহলে তো আমার এই পর্যন্ত আসতে হয় না। এই জন্য আমাকে বুঝতে হচ্ছে যে এডমিশন কখন রিলিভেন্ট এবং কার কার এডমিশন। বোঝা গেছে? আমরা এখানে পড়বো কি কি, কার কার এডমিশন, খালি ওনার না, খালি ওনার এডমিশন না। যেমন ধরেন আমরা এখন যেটা পড়ি যে আমাদের যে এজেন্ট, এজেন্টের এডমিশন আমার জন্য বাধ্যতামূলক, আমি বাইন্ডিং। কি রকমের? ধরেন আমি একটা কোম্পানি খুলছি, কোম্পানির মাধ্যমে আমি বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করতেছি। তা আমি আমার রিপ্রেজেন্টেটিভ, সেলস রিপ্রেজেন্টেটিভ যারা, তাদেরকে নিয়ে কি করি? প্রশিক্ষণ দিই না? তাদেরকে তো আমি বলি যে তোমরা বলবা এই জিনিস, এই জিনিস, এটা এরকম, এই নাকি? তাহলে ওর বক্তব্য কার বক্তব্য? আমার বক্তব্য। যদি আমার লিমিটের মধ্যে থেকে সে বলে, বোঝা যায় না? জানি না, আমি তাকে যা যা শিখেছি সে যদি ওর মধ্যে বলে তাহলে তার বক্তব্য আমার বক্তব্য। তাহলে তার
কথার দ্বারা আমি কি হব, বাধ্য হবো, আমার এডমিশন হিসেবে এটা গণ্য হবে। আবার একটা মামলায়, সিভিল মামলায় অনেকজনে মিলে বাদী হয় না, বাদী হয়, একসাথে মামলা করে পেলে পড়াইছে কিন্তু সিভিল, একাধিক ব্যক্তি মিলে বাদী হতে পারে, আবার একাধিক ব্যক্তি মিলে বিবাদী হতে পারে। সম্ভব সাধারণত কি করে, সকল বাদী মিলিত একটা আর্জি হলো, সেখানে কি আপনি বলতে পারবেন আর্জির এই কথাটা আমার না? তার মানে কি আর্জিতে যায় না কথা, বুঝতে পারছি? 1 নম্বর প্যারার কথা সবার, 2 নম্বর প্যারার কথা সবার, কে কে বোঝা যায় কথাটা? তাহলে এগুলো ক্লিয়ার। তাহলে আর্জির 12 নম্বর বাদীর বক্তব্য 1 নম্বর বাদীর জন্য স্বীকৃতি, বুঝতে পারছি? এখন একটু পড়েন তো 17 নম্বর ধারা। herein after described mentioned, তাহলে কার কার বক্তব্য এডমিশন হিসেবে গণ্য হবে, এটা হেয়ারিং আফটার বলতে কি, এই যে 18, 19, 20 এই ধারাগুলোতে বলছে যে কার বক্তব্য কার জন্য এডমিশন, এডমিশন তারপর কি প্রাসঙ্গিক, আপনার কথা আমি বাধ্য কি না। এখন আসেন 18 নম্বর পয়েন্ট, এডমিশন বাই পার্টি টু প্রসিডিং অর হিজ এজেন্ট, মানে একটা মামলার যে পক্ষ, পক্ষের বক্তব্য আপনার জন্য কি অ্যাডমিশন, বোঝেন নাই মনে হয় কথা। ওটা আপনার বক্তব্য, হ্যাঁ একই বক্তব্য, একই বক্তব্য কি শোনা যায় না? হ্যাঁ কারা? এইভাবে ক্লাস, হ্যাঁ শান্তি আছে, হ্যাঁ আচ্ছা। তাহলে 18 নম্বর ধারায় কি, আপনার একটা মামলার পক্ষ আর আপনার এজেন্ট, এখানে তো বলেই দিচ্ছি দেখেন, এডমিশন বাই পার্টি টু প্রসিডিং অর হিজ এজেন্ট, একটা মামলার পক্ষ প্রতিনিধি, এদের বক্তব্য আমার জন্য কি এডমিশন, বুঝতে পারছি? আচ্ছা এরপরে দেখেন 20 নম্বর ধারা, admission by persons expressly referred to by party to suit, এখানে একটা উদাহরণ দিচ্ছে যে আপনি একটা জিনিস কিনতে গেছেন, ধরা সুস্থ কিনা, বলছে অমুকের কাছে যান, ও ভালো জানে, তার মানে কি আপনি তাকে, তার বক্তব্যটা কার, আমার বক্তব্য। এই যে আমি বললাম যে ওখানে আমার কেয়ারটেকার আছে, বাসা ভাড়ার সময় বলে না যে ওখানে আমার কেয়ারটেকার আছে, যান তার সাথে কথা বলেন। এখন সে বললো যে কি বলেন, এই বাসায় মানে 6 মাসের মধ্যে একবারও বিদ্যুৎ যায় না, হ্যাঁ, তারপর সে বললো যে আপনাকে এই টাকা দিতে হবে বিদ্যুৎ বিল এত এই সেই, সেখানে সে বললো না গ্যারেজ বিল, গ্যারেজ কি বলেন, আমার মালিক কি এত ইয়ে নাকি একটু গ্যারেজে থাকবেন, তাদের টাকা দিতে হবে, এ বলে ঢুকলো, পরবর্তীতে আপনি গ্যারেজের টাকার জন্য মামলা করলেন, তখন আমার এজেন্ট, আমি যাকে অথরাইজ করলাম তার বক্তব্যটুকু আমার বক্তব্য, আমি তার বক্তব্যের দ্বারা বাধ্য, বুঝতে পারছি? এডমিশন ক্লিয়ার, এডমিশনটা বুঝতে পারছেন? আচ্ছা হ্যাঁ, ওয়ান্স এডমিটেড বাট লেটার ডিনাইড, আপনি একবার স্বীকার করলেন আর পরের বার অস্বীকার করতেছেন, তখন বলে ওরে বেঈমান, তুই আমার এই কথা বললে এখন অস্বীকার করছিস, তাহলে ওই যে আগের বার যে বলছে ওইটা, এই জন্য আমি এখন প্রাসঙ্গিক, ওইটা যদি আমি এখন প্রমাণ করতে পারি তার এখানে একটা কি ছিল, এডমিশন ছিল, তাহলে ওইটা এই মামলার জন্য প্রাসঙ্গিক নাকি? আচ্ছা এই চ্যাপ্টারে দুটো জিনিস আছে, একটা হচ্ছে এডমিশন আর হচ্ছে কনফেশন। তাহলে কনফেশন কি এটা তো আমরা জানি নাকি, দোষ স্বীকার, দোষ স্বীকার, এই কনফেশনে কিছু শর্ত আছে এটা আমরা জানি, যে এটা পুলিশের সামনে দিলে, পুলিশ হেফাজতে থাকা অবস্থা দিলে হবে না, পুলিশের কাছে দিলে হবে না, কনফেশনটা কার সামনে হতে হবে, ম্যাজিস্ট্রেটের সামনে,
আদার দ্যান ম্যাজিস্ট্রেট যদি হয় তাহলে এটাকে আমরা জুডিশিয়াল কনফেশন বলি না, এটা কি বলি? এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। তাহলে আমার এক্সট্রা জুডিশিয়াল কনফেশন মামলার জন্য প্রাসঙ্গিক না। একটু ক্লিয়ার? এখন এই কনফেশন কিভাবে, কোনটা? হ্যাঁ, ব্যতিক্রম মানে ওইটা, ওই যেটা আপনি ইয়ে করতেছেন বুঝছি, এটা হলো যে ওই যে আমাদের রিকভারি 27 ধারা, আর যদি এটা হয় আপনার এই ডাইং ডিক্লারেশন 32-1 ধারা, তো সেই দুটো হলো আমাদের ব্যতিক্রম। আচ্ছা, উনি ওইটা মিন করতে চাচ্ছে। এখন এডমিশনটা বুঝতে পারছি, এডমিশন কিভাবে রিলেভেন্ট হয়। এখন দেখেন কনফেশনটা কিভাবে রিলেভেন্ট হয় এটা বুঝাচ্ছি আগে। কনফেশন নাল স্টেটমেন্ট, প্রথমত কনফেশন, কনফেশনাল স্টেটমেন্টটা কার কাছে দেয়? ম্যাজিস্ট্রেটের কাছে দেয়। ম্যাজিস্ট্রেটের কাছে, যে কোনো ম্যাজিস্ট্রেটের কাছে দিলে হবে না। সিআরপিসির 164 ধারা বলা আছে কার কার কাছে কনফেশনাল স্টেটমেন্ট দিতে পারবে। সেখানে বলা আছে তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের কাছে কনফেশনাল স্টেটমেন্ট দেওয়া যাবে না। তাহলে বুঝতে পারছেন যে কত গুরুত্বপূর্ণ এটা। এখন আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা, আপনি মামলার কনফেশনাল স্টেটমেন্টের দিকে একটু তাকান। কি করে আমাদের সমাজ ব্যবস্থায়, ধরেন একটা মার্ডার করলো, এখন কনফেশন হয় কি কি মামলায়? কোন ছোটখাটো মামলায় কনফেশন হয়? সাধারণত মানে সেশন ট্রায়াবল মামলাগুলোতেই সাধারণত কি হয়? হ্যাঁ, চুরি, চুরি মামলায়ও আপনার ইয়ে হয় কম, বাট বেশিরভাগ ক্ষেত্রে টার্গেট থাকে কোথায়? বড় বড় চুরি যদি হয়, বা ডাকাতি, বা মানে রেপ, এরপরে হচ্ছে কি আপনার এই মার্ডার, এই জাতীয় মামলাগুলোতে সাধারণত কি হয়? কনফেশনাল স্টেটমেন্ট হয় নাকি? বুঝছি তো। যখন কনফেশনাল স্টেটমেন্ট দিল, আমি কি তখন আসামিকে সাথে সাথে আহ, শাস্তি দিতে পারি? কেন পারি না? ও তো দোষ স্বীকার করছে, আর তো বাকি থাকে না। প্রমাণ কি? ম্যাজিস্ট্রেটের সামনে যে ম্যাজিস্ট্রেট স্বীকার, ম্যাজিস্ট্রেট দেখলো যে স্বেচ্ছাই তো দিচ্ছে, তাহলে সেই কনফেশনাল স্টেটমেন্ট নেয়। কথা বুঝেন নাই? ম্যাজিস্ট্রেট যাচাই করে তো জবানবন্দি দিল, 164 দ্বারা তো বক্তব্য। হ্যাঁ, আমি আমি আগে পয়েন্টটা বুঝেন, আমাদের সিআরপিসি তে বুঝতে হবে আপনাদেরকে, সাক্ষ্য বুঝতে হবে। দোষ স্বীকার করলো, এখন 164 ধারা তো বিধান আছে কখন দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি আপনি লিপিবদ্ধ করবেন, কখন করবেন? ম্যাজিস্ট্রেট যখন সন্তুষ্ট হয়, যেটা ভলান্টারিলি, এখানে কি নাই, ভয় দেখায় নাই, কোনো প্ররোচনা দেয় নাই, ঠিক আছে না? যেটা তিনটা জিনিস আছে আমাদের 163 ধারায়, থ্রেট, প্রমিস, আর ইনডিউসমেন্ট। এটা আমাদের সাক্ষ্য আছে 24 ধারায়, যে কি করা যাবে না, ভয় দেখানো যাবে না, কোনো প্রলোভন দেখা যাবে না, প্রতিশ্রুতি দেওয়া যাবে না। এইটা এইটা নিশ্চিত হয়েই তো ম্যাজিস্ট্রেট জবানবন্দি লিপিবদ্ধ করলো, তাহলে কেন শাস্তি দিতে পারতেছে না? মানে সাথে সাথে আর দরকার তো নাই। ও বললো যে স্যার আমাকে আপনি ইয়ে করেন, আমি অনুতপ্ত, আমার ফুলের মতো বউ, নিষ্পাপ বউ, এর আমি রাগের মাথায় কি করছি, মেরে ফেলছি, আমারও বেঁচে থাকার অধিকার নাই, আপনি আমাকে মেরে ফেল, শাস্তি দেন, আমাকে ফাঁসি দেন। কেন দেয় না? কথা বলে না। প্রশ্ন বোঝা গেছে? উত্তর কি? আচ্ছা, কারণ কি মামলাটা তো ওই অবস্থায় ইনভেস্টিগেশন অবস্থায় আছে, এখন তো প্রতিবেদন দেয় নাই, অপরাধী তো আমলে নেই নেই, চার্জ ফ্রেম হয়েছে, চার্জ ফ্রেম না করে কাউকে ইয়া দেওয়া যায়? তো মামলা কোন অবস্থায় আছে? ইনভেস্টিগেশন স্টেজে আছে। ইনভেস্টিগেশন স্টেজে কি সাজা দেওয়া যাবে? যাবে না। ওই ইনভেস্টিগেশন রিপোর্ট, মানে ওই 164 নিয়ে আরো কিছু সব তথ্য সংগ্রহ করে তারপরে পুলিশ চার্জশিট দিবে, সেই চার্জশিটটা আমলে নিবে, আমলে নিয়ে বিচারিক আদালতে প্রেরণ করবে, তারপরে বিচারিক আদালতে কি হবে? চার্জ গঠন হবে, নাকি? বোঝা যায় না যায় না? কে বুঝে নাই? চার্জের সময় তাকে স্বীকার দেওয়া লাগবে,
যে আপনি দোষী না নির্দোষ, তো বলে নির্দোষ, এই জন্যই তো ম্যাজিস্ট্রেটকে বলে বেইমান, তুই তো আমার সামনে কি করলি, স্বীকার করলি, এই এত করে এটা তো স্বীকার করলে কি হবে, তোর শাস্তি হবে। তখন তুই বলে হ্যাঁ আমাকে এখনই আপনি ফাঁসি দিয়ে দেন, মাইরে ফেলেন, আমার আর বেঁচে থাকার অধিকার নেই। বুঝছেন? তার মানে কি তখন আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। আমি কি একবারও বলছি আমি নির্দোষ নাকি? তাহলে আসল যে জায়গায় তার দোষ স্বীকার করতে হবে, কোথায়, চার্জের সময়, ওই সময় কি করে, অস্বীকার করে। এই কারণে ওই এডমিশনের মতো পূর্বের কনফেশন এই মানে কি রিলিভেন্ট নাকি, কারণ ও তো অস্বীকার যায় যে আমি নির্দোষ। তাহলে তুই যে আগে কইলি, তুই তো কইলি, হ্যাঁ তোরা এত করে বুঝাইলাম, আর এখন অস্বীকার যাস, তখন মনে মনে হয় না জোরে, হ্যাঁ, হ্যাঁ, বোঝা গেছে? তাহলে রাষ্ট্রকে প্রমাণ করতে হয়, প্রসিকিউশনকে প্রমাণ করতে হয় যে তার এখানে কি আছে, একটা কনফেশন আছে, এই কনফেশনটা রিলেভেন্ট। আর ও বলতে চাই কি এটা রিলেভেন্ট না। কেন রিলেভেন্ট না? থ্রেট করছে, ভয় দেখাইছে, প্রতিশ্রুতি দিচ্ছে যে এই করলে এই করব। আমার ওই সময় বলছিল তুই দোষী কাজ তোর ছেড়ে দেবো, তোর সাজা হবে না। আমি ওই লোভে বলছি। এইটা কে বলতে চায়? আসামি বলতে চায়। বুঝতে পারছি? যদি আসামি প্রমাণ করতে পারে যে এইখানে পুলিশের ভয় ছিল বা প্রলোভন ছিল বা প্রতিশ্রুতি ছিল, তাহলে এটা আবার কি হয়ে যাবে, ইরিলেভেন্ট হয়ে যাবে। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? তাহলে কনফেশন কখন রিলিভেন্ট বুঝছি, আবার এডমিশন কখন রিলিভেন্ট বুঝছি। মানে কি আপনি তো স্বীকার করছেন কিন্তু আসল সময় কি করতেছেন, স্বীকার যাইতেছেন। এই জন্য প্রসিকিউশনকে প্রমাণ করতে হচ্ছে যে ইট ইজ রিলেভেন্ট। কেন রিলেভেন্ট? যে এখানে কোনো ভয় ভীতি ছিল না, কোনো প্রলোভন ছিল না, কোনো প্রতিশ্রুতি ছিল না, সে স্বেচ্ছায় দিয়েছে কনফেশনটা, এই জন্য তার কনফেশনটা এই মামলায় রিলেভেন্ট। বুঝতে পারছি? এখন একটু রেস্ট নেই। হ্যাঁ, রাজশাহীর ক্ষেত্রে তার ক্ষেত্রে সত্ত্বে তাকে ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজার করতে হবে। সে তো একবার বিচারিক প্রক্রিয়াই করতেছে, আর ওটা তো ইনভেস্টিগেশন স্টেজে। বুঝতে পারছি? আচ্ছা, 24 পড়েন। ওই ওইখান থেকে 17 থেকে 23 পর্যন্ত পড়ার দায়িত্ব কাদের? আপনাদের, কারণ আমি সেকশন ওয়াইজ আমার 3টে ক্লাস বরাদ্দ দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, 3 দিনে 6টা, মানে ঠিক আছে, পার ঘন্টা 1 ক্লাস, তাহলে 1 ক্লাসে কয়টা হয়, 2টা ক্লাস, সবই ঠিক আছে। শোনেন, সিপিসি তে আপনি 800 সেকশনের কাছাকাছি, 800 সেকশন বলতে আবার কেউ বলতে অনলাইনে বলতে রেকর্ড করে রাখবে সার্ভিস সিপিসি তে 800 সেকশন, এর ব্যাখ্যা আমরা দিয়েছি কিনা, যে অর্ডার গুলোকে আমরা কিসের সাথে তুলনা করছি, অর্ডারের রুল গুলোকে সেকশনের সাথে আমরা তুলনা করছি, নাহলে যে কাট পেস্ট করে যে যুগ চলতেছে এখন। হ্যাঁ, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা অন্তত পক্ষে অর্ধেক সেকশন এবং অর্ডার রুল পড়েছি কিনা, 400। তাহলে আপনি যদি 400 পড়তে পারেন, এখানে 167তে পড়তে আপনার বাধা কোথায়? 400 পড়েও তো আপনি নিশ্চিত না যে আপনার সব কমন পড়বে কিনা। আর এখানে 167টা পড়তে হবে না, আপনি অন্তত পক্ষে যদি এখানে 150 সেকশন পড়েন, এখানে কত নম্বর, 15, তা 15টা এমসিকিউ আপনার জন্য একেবারে ইজিলি পারা সম্ভব হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আমাদের টার্গেটেড যে আমাদের আইন, তার মধ্যে আমার এই স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, এটা পড়ছেন না? আচ্ছা, এটা তো পড়ে নিচ্ছে না কেন ক্লাস, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, তারপরে তামাদি, হ্যাঁ, লিমিটেশন যেটা, বার কাউন্সিল, আর এইটা, এগুলো থেকে তো আপনি কমাই দিতে পারবেন না। এই 40 থেকে আপনি মিনিমাম 30 পারতে হবে। আর বাকি সাবজেক্ট গুলো থেকে আপনাকে ধরেন সিপিসি থেকে সিআরপিসি একটু সহজ আছে, কারণ সেকশন কম। আর মানে মানুষ ফৌজদারিটা ভালো বুঝে, কারণ এটা বেশি দেখে।
এই গ্রেপ্তার করে নিয়ে যায়, ধরে সারে, এই করে সেই করে। হ্যাঁ, তো এইগুলো সহজ তো, পেনাল কোড কিছু মানে চুরি কোথায়, শাস্তি কত, এই সেই এগুলো মুখস্থ করলে মোটামুটি ওইগুলোতে 50% নাম্বার আশা করা যায়। সো এভিডেন্স অ্যাক্ট নিয়ে আমাদের কাটছাট করার ওইটা একটু কম। ওকে, 24 থেকে একটু পড়া শুরু করেন তো। 24, 25, 26, 27 যে আলোচনাগুলো করলাম। ইনডিউসমেন্ট ফর প্রমিস, ক্লিয়ার? তাহলে বলছি কার কার সামনে দিলে, এবার 25 দ্বারা কনফেশন টু পুলিশ অফিসার নট টু বি প্রুভড, এগুলো ধারা ধারা দিয়ে পড়তে হবে। পুলিশ অফিসারের কাছে কনফেশন দিলে হবে না। আচ্ছা, কনফেশন বাই অ্যাকিউজড হোয়াইল ইন, মাইরে কার কাছে পাঠায়? তাহলে ওই যে না দিলে যে বলবে না ম্যাজিস্ট্রেটের সামনে দিয়ে, হ্যাঁ, আগে আগে তাকে প্রস্তুত করে। কোনটা? না, মাইর তো লিগেল না। নামাজ পড়া কি সব মুসলমান নামাজ পড়ে? বলেন, ঘুষ খাওয়া কি হারাম? হ্যাঁ, হারাম। সুদ খাওয়া কি হারাম? ডাইরেক্ট না, হারাম। তারপরে কয়জনে মানে, আরো অনেক বিষয় আছে না হারাম। তা কে না জানে? জানে না, মুসলমান মানে এগুলো জানে। যদি বলে জানি না, এটা তো মানে বিশ্বাসযোগ্য, মানে বিশ্বাস করা খুব কষ্টকর নাকি? ওদিকে যাই, পরে যাই, আমরা ওদিকে পরে যাই। এটা জানে কি না? জানে না। নামাজ পড়তে হবে কোন মুসলমান জানে না? বলেন, ও শিশু অবস্থায় জানে কিনা যে নামাজ পড়তে হবে? জানে না? জানে, তারপর পড়ে না কেন? না পড়লে যে শাস্তি আছে সেটাও তো জানে নাকি? এটাও তো এরকমের। জানেন না কেন? আপনার এই যে হেফাজতে নির্যাতনের মৃত্যু নিবারণ আইন আছে তো, আপনি ইয়া করেন, নতুন তো এবার সিআরপিসি তে এই সংশোধনী আসছে, যে আপনি, এটা আগেও আগে ছিল কেস লয়, যে আপনি যখন পুলিশ হেফাজতে দিবেন, পুলিশ হেফাজতে দেওয়ার আগে একবার মেডিকেল টেস্ট করতে হবে সরকারি হাসপাতালে ডাক্তার দিয়ে। এরপরে রিমান্ড ব্যাকে আপনি দেখবেন তার শরীরে আঘাতের কোনো চিহ্ন আছে কিনা, অথবা তাকে জিজ্ঞেস করবেন তোমাকে নির্যাতন করা হয়েছে কিনা। সে যদি ক্লেম করে, পুনরায় আবার তাকে ডাক্তারের কাছে পাঠাইতে হবে। ডাক্তার যদি পরীক্ষা করে দেখে যে তার শরীরে নির্যাতন করা হয়েছে, তাহলে ওই পুলিশের বিরুদ্ধে আপনার হেফাজতে নির্যাতন ও মৃত্যু নিবারণ আইন 2013 অনুযায়ী আপনি ব্যবস্থা নেবেন। সবকিছু ক্লিয়ার। ঠিক আছে, তো আইন আছে, মানে প্রয়োগ না করাটা হলে সেই ধরনের সমাজ, সেই ধরনের রাষ্ট্র আপনি প্রতিষ্ঠা করতে পারছেন না। তাই ব্যর্থতা সবার। আমরা তো বলবো পারে না, কেন আমাদের কাছে তো বলে না এসে, বলে না, হয়তো বা ভয়ে বলে না। হ্যাঁ, এতক্ষণ কি বললাম আমি? আমি কি বললাম এতক্ষণ? এই কি বললাম বলেন তো, কি বললাম? পুলিশ আবার বলছে, "এই, আপনি বলেন তো কি বলছি?" তো মেডিকেলের ডাক্তারের কাছে পাঠাবো। বুঝলেন কই? বুঝলেন না তো। বন্ধ করতে বাধ্য। এখন যদি, এখন যদি আপনি না বলেন ভয়ে, যে না, তাহলে তো আবার আমাকে, মানে হয়তো বা ওইভাবেই তাদেরকে ইয়া করে, যে তুমি যদি গিয়ে বলো তাহলে আবার নেব, বা মানে আপনাকে না হোক ওদেরকে ধরবে। এই এই মেকানিজম তো আছে, বুঝছেন না? যে মানে থ্রেট, প্রমিস, ইনডিউসমেন্ট তো বিভিন্ন ভাবে হতে পারে, মেকানিজম তো আছে। পুলিশের কাছে তো এই অস্ত্র আছে যে অজ্ঞাতনামা আসামি বলে যে কাউকে একটা মামলায় ধরতে পারে। এখন এই অজ্ঞাতনামা আসামি গ্রেপ্তার করে মামলা কুলু বের হয়, আবার হয় না। তা এখন যদি আমরা, মানে ম্যাজিস্ট্রেটরা ডাইরেক্ট অজ্ঞাতনামা আসামি দেখলে যদি রিজেক্ট করে দিই, তাহলে তো
কুলুবিহীন মামলা জীবনেও ইয়ে হবে না, কুলুবের হবে না। তাহলে আমাকে পিক অ্যান্ড চুজ করার সুযোগ নাই যে এইটা এই অজ্ঞাত সঠিক আর এই অজ্ঞাত সঠিক না। কারণ আমার কাছে তো ইয়ে আসে না, এহলাম আসে না, গায়েব তো আসবেই না। আরেকটা কি বলে, এলহাম, এলহাম তো আসে না আমার কাছে, আমি কিভাবে বুঝবো? তো এই সিস্টেমই আমাদেরকে চলতে হবে। আর পুলিশ অফিসারকে দায়িত্বশীলতার সহিত আচরণ করতে হবে, যে সে সৎ, পেশাদারিত্ব, যেখানে তার প্রকৃতপক্ষে সন্দেহ হয় না, সে আসামিদেরকে সে অন্য কারণে হয়রানি করার জন্য ইয়ে করবে না, ধরবে না। বুঝতে পারছি। আচ্ছা, লাইভের ক্লাস তো অনেক বিষয় আছে, সব ইয়ে করা যায় না। হ্যাঁ, একেবারে ভালোবাসলে তো সব মামলায় আপনার তথ্য আপনি ইয়ে করে না, তাই না? বুঝছেন? কারণ আপনি মনে করবেন যে ধরেন আপনি যদি ভিন্ন রাজনৈতিক মতাদর্শের হয়ে থাকেন, আপনাকে একসময় মনে করছে যে তাদের আপনাকে মারা যায়, যেমন আপনি মনে করতেছেন যে ওই গ্রুপকে এখন মারা যায়। বোঝা যায়? আপনি এখন যে চেতনা ধারণ করতেছেন, ওরা ওই চেতনায় ধারণা, ওরা ওই চেতনা ধারণা ধারণ করছে যে এরা মৌলবাদী, তো এদেরকে মারা যায়। যেমন আপনার এখন মব সৃষ্টি করে আবার যে কোনো নিরীহ মানুষকে আপনি ধরেন এবং মনে করেন কি এদের মারা যায়, তো চেঞ্জ তো হয় নাই। জাস্ট বিবেক তো প্রশ্ন করেন। ক্লিয়ার? সেম জিনিস চলতেছে না, সেম জিনিস চলছে। তাহলে 25, নো কনফেশন মেড টু এ পুলিশ অফিসার শ্যাল বি প্রুভড অ্যাজ এগেইনস্ট এ পারসন অ্যাকিউজড অফ এনি অফেন্স। পুলিশের সামনে দিলে কোনোভাবে এটা কি করা যাবে না। অথচ আমরা দেখি ধরে আয় না মিডিয়ার সামনে বলে যে আমরা এই করছি সেই করছি। এখন দেখেন দোষটা হয় আলটিমেটলি কার? বিচারকের। কেন? সারা বিশ্ব দেখলো যে এই মিডিয়া কনফারেন্স করে পুলিশ বলে না, মিডিয়া কনফারেন্স করে যে এই এদের কাছ থেকে পাওয়া গেল, চার্জের সময় অস্বীকার গেছে, প্রমাণের দায়িত্ব কার? প্রসিকিউশনের। প্রমাণের দায়িত্ব প্রসিকিউশনের। তখন কি এই ভিডিও ক্লিপ, পাশে পুলিশ দাঁড়ানো, এই ভিডিও ক্লিপ ইয়ে করতে পারবে? এটা কি জুডিশিয়াল কনফেশন? তাহলে এটা প্রমাণ হবে? রাষ্ট্রকে আদারওয়াইজ প্রমাণ করতে হবে না যে তার কাছ থেকে এটা পাওয়া গেছে, ওটা প্রমাণ করতে পারে না, কি হয়? হয়। তারপরে দোষ পড়ে কার? বিচারকের, বিচার ব্যবস্থার উপর। বুঝতে পারছেন? এখন আপনি বলেন, ধরেন যে এই যে পুলিশ যে অস্ত্র উদ্ধার করে বা বিভিন্ন ধরনের জেহাদি বই উদ্ধার করে সামনে দুই পাশে রেখে ছবি তুললো, আর আপনিও বললেন যে হ্যাঁ আমার কাছ থেকে এটা উদ্ধার হয়েছে। এখন বলেন ওইটাকে যদি আমি ইয়া নেই, তাহলে আপনার প্রতি কি করা হইতো? ইনজাস্টিস করা হইতো কিনা? তাহলে এরকম যে ইনজাস্টিস আরো হয় না, এরকম কোন গ্যারান্টি আছে? হচ্ছে। তো এই জন্যই ব্রিটিশরা এটা ইয়া করে গেছে যে পুলিশের সামনে এটা বললে এটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। ওরা আগে থেকে হ্যাঁ, ওরাও তো পুলিশকে তৈরি করছে ভাবে। আবার পুলিশকে তো স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছেন না, ঠিক না? মানে পুলিশ তো চেঞ্জ হয়, পুলিশ এবং সরকারি ইয়ারা এটা হলো মানে ইয়ার মতো, মানে দেখে কারা আসতেছে ওইভাবে তারা তাদেরকে প্রস্তুত করে। 26, কনফেশন বাই অ্যাকিউজড হোয়াইল ইন কাস্টডি অফ পুলিশ নট টু বি প্রুভড এগেইনস্ট হিম। যে পুলিশ কাস্টডি থাকা অবস্থায় যদি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়, তাহলে এটা আপনার কি হবে না, প্রমাণ করা, তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে না। তবে ব্যতিক্রম কি? এটা কার সামনে দিতে হবে? ম্যাজিস্ট্রেটের সামনে। ম্যাজিস্ট্রেটের সামনে দিতে হবে, ম্যাজিস্ট্রেটকেও ওই আইন অনুযায়ী এটা করতে হবে। আর ম্যাজিস্ট্রেটও যদি ওই আনলো আর মানে কি বলে ওই বলা শুরু করলো আর লিখলো, তাহলে তো দায়িত্বশীল আচরণ হয় না। হ্যাঁ, আমরা অনেক ভাবে বুঝি অনেক সময়, মানে তারপরেও শিকার যায়, কিছু করার নেই। আচ্ছা, এরপরে আসেন 27 দ্বারা, যেটা মানে অনেকেই জানেন 27 দ্বারা কি, যে যদি কোনো কিছু রিকভার হয় ততটুকু ততটুকু গ্রহণযোগ্য, এটা জানেন আপনারা। এরকম করে 28, 29, 30, 31 প্রত্যেকটাই কি রিলেটেড? এ কনফেশন। কখন রিলিভেন্ট, কখন রিলিভেন্ট না, এগুলোতে কিন্তু বেশি পরীক্ষায় আমাদের মানে প্রশ্ন আসে। একবারে বিষয়বস্তু কি,
ভিতরে গিয়ে অনেক সময় প্রশ্ন করে, হ্যাঁ, উদাহরণ টেনে প্রশ্ন করে। আচ্ছা, এরপরে 32 ধারাটা, 32 এবং 33, দেখেন আমরা শুধু 32 ধারাকে ডাইং ডিক্লারেশন হিসেবে জানি নাকি, কিন্তু আসলে বিষয়টা এটা না। এই চ্যাপ্টারটা হচ্ছে, দেখেন, চ্যাপ্টার 2, স্টেটমেন্টস বাই পারসন হু ক্যান নট বি কল্ড অ্যাজ উইটনেস। এটা হলো যে এমন ব্যক্তির বক্তব্য বা বিবৃতি যাকে সাক্ষ্য হিসেবে তলব দেওয়া যায় না, সেইটা কখন প্রাসঙ্গিক। সোজা কথা, 8টা সার্কামস্টান্সেস বলছে যে এই 8টা সার্কামস্টান্সেসে যদি বক্তব্য প্রদান করে এবং ওই ব্যক্তিগুলোকে যদি আদালতে হাজির করা না যায়, তাহলে তাদের ওই বিবৃতিটা এই মামলায় প্রাসঙ্গিক। বুঝতে পারতেছি? শুধু এর মধ্যে আমরা একটাই জানি, শুধু ডাইং ডিক্লারেশন। এর মধ্যে আরো আছে, যে ধরেন কোর্টের জুডিকশনের বাইরে, যাকে সমন দিয়ে আনা যায় না, কোনো প্রসেস দিয়ে তাকে আনা যায় না, তাহলে তার বিবৃতিটা যদি এরকম মনে হয়, তাহলে এটাও কি হবে, মামলায় প্রাসঙ্গিক হবে। বুঝতে পারছি? আচ্ছা, এরকমের কয়টা, 8টা ক্ষেত্র বর্ণনা করছে, যে 8টা ক্ষেত্রে আপনার এই বিবৃতিগুলো প্রাসঙ্গিক। বুঝছি? আচ্ছা, ওকে। তাহলে 32 33 গেল। এরপরে আসেন আবারও জিজ্ঞাসা প্রশ্ন, কিছুক্ষণ পর পরে আমরা কি পড়ছি, রিলিভেন্সি অফ ফ্যাক্ট, মানে রিলিভেন্ট প্রমাণ করতে হবে আগে, রিলিভেন্ট, এটা যে রিলিভেন্ট এটা দেখাইতে হবে, না হলে আমি সাক্ষ্য দিতে পারবো না। এখন আসেন স্টেটমেন্ট মেড আন্ডার স্পেশাল সার্কামস্টান্সেস, এটা 34 থেকে আপনার হচ্ছে 38 পর্যন্ত প্রাসঙ্গিক। দেখেন, এন্ট্রিজ ইন বুকস অফ অ্যাকাউন্টস অর ডিজিটাল রেকর্ড হোয়েন রিলিভেন্ট, এটা একটু পড়েন নিজেরা, 34 দ্বারা, অনলাইনে যারা আছেন তারাও পড়েন। মানে এটা ইয়ে হবে না, সাফিসিয়েন্ট হবে না, অ্যালাউ সাফিসিয়েন্ট হবে না। এটা এটা বুঝেছি আমি। আমাদের দোকান, মুদি দোকান বা যে কোনো দোকানে বাকি দেখাই না আমরা, বাকি থেকে কি করে ওরা লিখে রাখে টালিতে, এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠা যায়, এবার ইজা টানা না এরকমের, যে এই আগের পৃষ্ঠাতে এখানে আসছে ইজা, এভাবে মানে ওরা লিখে রাখে কিনা। এটি হলো বুকস অফ অ্যাকাউন্ট, কারণ আপনার কাছে যে সে টাকা পায়, এটা সমর্থনে এই এই বুকস অফ অ্যাকাউন্টটা কি, এখানকার স্টেটমেন্টটা কি, রিলিভেন্ট। রিলিভেন্ট আমরা পড়তেছি প্রাসঙ্গিকতা, ওটা তো অবশ্যই ডকুমেন্ট, কিন্তু এটা কোন ধরনের ডকুমেন্ট, রিলিভেন্ট ডকুমেন্ট। বুঝতে পারছি? কারণ এটা শুধু আমার জন্য সে তৈরি করে নাই, এটা কোর্স অফ বিজনেস, ওখানে সে দেখাইতে পারবে যে 100 ব্যক্তির নাম আছে। ক্লিয়ার? আর ওটা তো আসলে ওরকম করে তৈরি করা যায় না, একবারে খুব সূক্ষ্মভাবে আপনাকে এত তারিখ লবণ দিচ্ছে, এই করছে সেই করছে, হ্যাঁ, আপনার এই টাকা দিছে অথবা দেয় নাই, আজকে 500 আজকে 100, তো এটা এই জন্য বলেছে নট সাফিসিয়েন্ট প্রুফ। ওইটা দেখে এই যে বলবেন যে আপনার কি বলে টাকা পাই এবং আদালত ওটা প্রুফ হিসেবে ধরে নিবে, তা না, এটা রিলেভেন্ট, প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক না হলে তো আপনি এটা দাখিল করতে পারবেন না। বুঝতে পারছি? তাহলে 34-এর মূল বিষয়টা কি, বুকস অফ অ্যাকাউন্ট kept in the course of business। আমাদের ফার্মেসিয়ালা আজকে আসেনি, অনলাইনে আছে নাকি? আচ্ছা, তাহলে এই যে ধরেন নাপা নিল একদিন, হ্যাঁ, আরেকদিন থাইমক্সিল, হ্যাঁ, সিপ্রোসিন, এগুলো নিল, লিখলো, আরেকদিন 500 টাকা দিচ্ছে, এরকম করতে করতে দেখা গেল যে হালকা তার সময়, হ্যাঁ, তার কাছে 30,000 টাকা হলো। টাকা দিল না, মামলা করলেন টাকার মামলা। এটা প্রমাণের জন্য এই আপনার এই খাতাটা প্রাসঙ্গিক, নট সাফিসিয়েন্ট প্রুফ। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, যাদের দরকার মধ্যে মৌখিক সাক্ষ্য দেওয়া লাগতে পারে,
যে হ্যাঁ আমরা দেখতাম যে তার কাছে কি করে, হ্যাঁ নেয়, ঔষধ নিত। ওকে, আচ্ছা। 35, রিলেভেন্সি অফ এন্ট্রি ইন পাবলিক রেকর্ড অর ডিজিটাল রেকর্ড মেড ইন পারফরমেন্স অফ ডিউটি। এটা হলো ধরেন আপনি একটা অফিসে ঢুকলেন, অফিসের হাজিরা, বা এখন বিভিন্ন বাসা বাড়িতে দেখবেন যে আপনার এই হাইরেজ যে বিল্ডিং গুলো আছে, যেটাকে আমরা বলি অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্ট বিল্ডিং বলি নাকি, নিচে কি থাকে, ওদের আমি বলি সেলুট বাহিনী, কি বলি, সেলুট বাহিনী। আপনি দেখবেন যে আপনি বসে পড়াবেন, টিউশনি করাবেন, আপনার 3-4 বার করে সেলুট দেবেন, উদ্দেশ্য কি জানেন? হ্যাঁ, আর যখন দেখবেন যে আপনি মানে ওদেরকে রমজানে আর ইসে ওই বকশিস দেন না, পরে আর সেলুট থাকবে না, গেটও খুলবে না। যাই হোক, এই যে সেলুট বাহিনী লিখে রাখে না, কে আপনার নাম ঠিকানা লেখেন, এই সেই এইরকমের। এরকম সরকারি দপ্তরেও আপনি সিইডি অফিসে যান, এন্ট্রি দিয়ে ঢুকতে হবে নাকি। এরপর আমাদের আপনি যদি অপরাধ ট্রাইব্যুনালে যান, আপনাকে কি করতে হবে, এন্ট্রি দিয়ে ঢুকতে হবে। তাহলে এই যে এন্ট্রিটা, এই এন্ট্রিটা শর্ত কি, শর্ত হলে ইন দ্য কোর্স অফ অফিসিয়াল ডিউটি, এটা তাদের দৈনন্দিন কার্যের একটা অংশ হিসেবে। হঠাৎ করে একদিন প্রস্তুত করলে তাতে হবে না যে না ওটা ওই দিনের জন্য, বিশেষ ওই দিনের জন্য করা হয়েছে, না, কোর্স অফ বিজনেস আমরা দেখাইতে পারছি এটা আমাদের অ্যাজ ইউজুয়ালি এটা ফলো করা হয়। সর্বশেষ কথা কি, ওই পর্যন্তই আপনি আছেন, এরপরে বই পড়তে গেছেন, বুঝা গেছে? এখন পড়েন। তাহলে আপনি শুনলেন কম, পড়লেন বেশি, ওনারা শুনলো আবার এখন পড়বে। কত দেখা 35 পড়েন। সরকারি কর্মকর্তা কর্তৃক সরকারি উদ্যোগের প্রয়োজন ডিজিটাল রেকর্ড হ্যাঁ, বিবাহের, এটা বুঝেন না, কাবিনটাকে কি বলে? কাবিন বুঝতে পারছি, এটার সাথে 35 জায়গা পড়তে বলছি। হ্যাঁ, সরকারি দলিল ডিজিটালে লিখিত বিবৃতি হ্যাঁ, ও সঙ্গে হ্যাঁ, যেমন জন্ম সনদ, মৃত্যু সনদ, বিবাহ রেজিস্ট্রি। বিবাহ রেজিস্ট্রেশন হয় না, তাহলে সেটাও কি, ওইটা রিলিভেন্ট, ওইটা ওই মামলাটা, ওইটা ওই ডকুমেন্ট আপনি মামলায় কি করতে পারবেন, প্রডিউস করতে পারবেন। আচ্ছা, 36, রিলিভেন্সি অফ স্টেটমেন্ট ইন ম্যাপ চার্ট প্ল্যান এন্ড ডিজিটাল রেকর্ড, প্রাসঙ্গিক। ম্যাপ, হ্যাঁ, তাহলে আপনি একটা ম্যাপে, যে এই ম্যাপে কি থাকে, দাগ খতিয়ান থাকে, খতিয়ান থাকে না, দাগ নম্বর থাকে, খতিয়ান তো আলাদা। রেকর্ডিং হলো কি আপনার দাগ খতিয়ান উভয় থাকে, অংশ থাকে, এগুলো কি প্রাসঙ্গিক, দেখা যাচ্ছে? ওকে। 37, রিলিভেন্সি অফ স্টেটমেন্ট as to fact of public nature contained in certain acts or notification. এবার 38 যারা আছেন, রিলিভেন্সি অফ স্টেটমেন্ট as to any law contained in law books, আইন বইয়ে যে বিষয়গুলো থাকে সেগুলো কি রেফারেন্স থাকে। ধরেন আমরা বলি না রিলিভেন্ট কিনা, এই যে 38 ডিএলআর এটা আছে, তাহলে ওই 38 ডিএলআর রেফারেন্স এই মামলার জন্য কি রিলেভেন্ট, প্রাসঙ্গিক। এবার বোঝা যাচ্ছে? তাহলে আমরা এই যে 34 থেকে 38 পর্যন্ত পড়লাম, সেটা কি স্পেশাল সার্কামস্টান্সেসে কোন জিনিসগুলো রিলেভেন্ট। ওকে, আচ্ছা। এরপরে আসেন চ্যাপ্টার 2 এ, জাজমেন্ট অফ জাস্টিস হোয়েন রিলেভেন্ট, 40 থেকে 44 পর্যন্ত। চুয়াল্লিশ পর্যন্ত এই যে রেড জুডিকেটার মতো। তাহলে আপনি যখন বলবেন, খেয়াল করেন, এই ম্যাডাম নাম কি,
ফাতেমা, ভালো নাম, খেয়াল করতে হবে। ওনার মতো আমাদের এই সাতক্ষীরার মতো বইয়ের দিকে পড়াইতেছি, এই সময় বইয়ের দিকে তাকালে হবে না, আগে বুঝতে তো হবে। আমরা সিপিসি পড়ছি, রেট জুডিকাটা পড়ছি না? তার মানে কি, আপনি রেট জুডিকাটা বলতে চান যে সেম ম্যাটার পূর্বে কি হয়ে গেছে, নিষ্পত্তি হয়ে গেছে। তাহলে পূর্বে নিষ্পত্তি হয়েছে প্রমাণ করবেন কি দিয়া? জাজমেন্ট দিয়া। তাহলে জাজমেন্ট এই মামলায় কি রিলিভেন্ট? কত দ্বারা? 40। ক্লিয়ার? তাহলে আমি যদি রিলিভেন্ট না করি এটাকে, তাহলে আমি কিভাবে ওই ডকুমেন্টটা এখানে দাখিল করব, প্রডিউস করব? ডকুমেন্টটা কি একটা এভিডেন্স নাকি, ডকুমেন্টারি এভিডেন্স। ওই ডকুমেন্টারি এভিডেন্সটা এই মানে রিলিভেন্ট অথবা অনুযায়ী 40 ধারা অনুযায়ী, বুঝলে? তাহলে এইখানকার মূল আলোচ্য বিষয় হচ্ছে কি, জাজমেন্ট অর অর্ডার কখন রিলিভেন্ট, জাজমেন্ট এবং অর্ডার কখন রিলিভেন্ট। ওকে, 44 ধারা, এটা একটু আলোচনা করি। আমরা একটু এইটা একটু দ্রুত গতিতে যাবো, সিপিসি আমরা শেষ করতে আমাদের সময় লাগছে। এরপরে যদি আমাদের সেট থাকে সময়, তখন আমরা দুই একটা সেকশন রিভাইজ দিয়ে আমরা ইয়া করবো। আপনাদের নিজেদেরকেও পড়তে হবে। সলিউশন in obtaining judgment or incompetency of court may be proved. হ্যাঁ, একটা জাজমেন্ট যেমন পরবর্তী জাজমেন্টকে বাধিত করে, তাহলে পূর্বের জাজমেন্টটা আবার মানে প্রতারণার মাধ্যমে আদায় করা হয়েছে, এটা আমি কি করতে পারবো, প্রমাণ করতে পারবো। তাহলে ওই বিষয়ে যে সাক্ষ্য দিতে চাইবো সেটা রিলেভেন্ট। বোঝা গেছে না যায়নি? ক্লিয়ার? না বুঝে বলেন। কি করে ভালো করে না, করে। এখন ধরুন, মানে 10-25 মামলাটা, 10-25 একটা মামলা করছি আমি। আমি এখন বলতে চাই যে 10-23 একটা মামলা এই সেম বিষয়ে আছে। তাহলে 10-23 মামলাটা কাকে বাধিত করতেছে? 10-25 কে। এখন অপরপক্ষ দাবি করতেছে যে 10-23 কোর্টের মাধ্যমে আদায় করা হয়েছে, অথবা যাই কোর্ট রায় দিয়েছে সেই কোর্টের জুরিডিকশন নাই। তাহলে ওই বিষয়টা, ওই যে প্রমাণ করবেন ওই প্রমাণ রিলিভেন্ট। ক্লিয়ার? কোর্টে যদি এখতিয়ার না থাকে বা জাজমেন্টটা প্রতারণার মাধ্যমে আদায় করছেন, কিরকমের ধরেন কেউ বিবাদী কন্টেস্ট করে নাই, আপনি বিবাদী সাজায় এনেছেন, হয় না এরকমের? হয়। এটা আমাদের সব অঞ্চলেই হয়, আমাদের অঞ্চলে একটু বেশি হয় নাকি? হ্যাঁ, আব্দুল সত্তার, আপনি দাড়ি টাড়ি দেখে আরেকজন দিয়ে গেছেন, তো আব্দুল সত্তারকে জিনের, ওই যে জিনের হাত দিয়ে সমঝদারি, মনে আছে না? জিনের হাত দিয়ে সমঝদারি করছেন, আসল যার মানে বিবাদী সে জানেই না তার বিরুদ্ধে মামলা হয়েছে, নকল বিবাদী সাজায় মামলায় কি করছেন, কন্টেস্ট করছে। তাহলে ওই কন্টেস্টের থ্রু জাজমেন্টের মাধ্যমে আপনি কি বলতে চান, যে মামলাটা আমাদের ইসে রেড জুডিকেটায় বাধিত নাকি? তাহলে আমার তো প্রমাণ করা লাগবে যে তুমি যে জাজমেন্টটা দিছো ওই জাজমেন্টটা কিভাবে আদায় করছো, সেইটার মাধ্যমে। তাহলে সেটা কত ধারা অনুযায়ী প্রাসঙ্গিক? 44 ধারা অনুযায়ী প্রাসঙ্গিক। স্যার শোনা যাচ্ছে না। জি আলান ভাই, শোনা যাচ্ছে না কিছুই।
আর শুনবে কিন্তু তৃতীয়, আবার বলছি, মামলার পক্ষ না, কিন্তু তার মতামতটা মামলায় প্রাসঙ্গিক। এই আলোচনা হয়েছে কত থেকে? 45 থেকে 51 পর্যন্ত। 51 পর্যন্ত। যেমন প্রথা, প্রথা, তাহলে মামলার পক্ষ আমি আসছে, এখন প্রশ্ন আসছে যে এরকম একটা প্রথা এখানে আছে কিনা, প্রচলন আছে কিনা। তাহলে সেক্ষেত্রে ওই প্রথা সম্পর্কে যে জানে ওই ব্যক্তি সাক্ষী, সে কিন্তু মামলার পক্ষ না। এই জন্য পুরো চ্যাপ্টারটারই নাম করছি কি, ওপিনিয়ন অফ পার্সন। এবার আমরা যাদেরকে বলি এক্সপার্ট ওপিনিয়ন, এক্সপার্ট, তাহলে আমার একটা সাক্ষ্য, আমি পরে স্পিকার যাচ্ছি যে সাক্ষ্যটা আমার না, তাহলে এই সাক্ষ্যটা আমার কিনা, তাহলে আমি আরেকটা স্বাক্ষর দেবো আর পূর্বের স্বাক্ষর, এটা কম্পেয়ার করবে কি, যে হ্যান্ড রাইটিং এক্সপার্ট। আমি টিপসই দিলাম, বললাম এই টিপসই আমার না, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, এরকমের। ঠিক আছে, তাহলে ওদিকে এই মামলার পক্ষ পক্ষ না, কিন্তু তার মতটা আমার এই মামলার জন্য প্রাসঙ্গিক। বুঝতে পারছি? আচ্ছা, এই তাহলে থার্ড পার্সনের মধ্যে এর মধ্যে এক্সপার্ট আছে, এর মধ্যে আবার হাতের লেখার ক্ষেত্রে দুইটা বিষয় আমি বলি। হাতের লেখার ক্ষেত্রে দুইটা বিষয়, হাতের লেখার একটা হলো এক্সপার্ট, একটা হলো যে হাতের লেখা চেনে। এক্সপার্ট দেবে 45-এ, 47-এ দেবে যে হাতের লেখা চেনে। বুঝতে পারছি? দুইটাই যে এক্সপার্ট হতে হবে তা না। যেমন আমার বাবা, বা আমি আমার বাবার হাতের লেখা চিনি, আমি বলবো যে এই হাতের লেখাটা বাবা আমি চিনি, তাহলে এইটা আমি এক্সপার্ট হিসেবে দিচ্ছি না। এক্সপার্ট কখন দেয়? যখন কম্পেয়ার করে দুইটার সাথে, মনে রাখবে তো, যখন কম্পেয়ার করবে যে এই একটা ওই একটা দুইটাই একই ব্যক্তির কিনা। এটা হলো 45-এ। তাহলে এই চ্যাপ্টারটা বোঝা গেছে? পুরো চ্যাপ্টারে কি থার্ড পার্টির ওপিনিয়ন, সম্পর্ক নিয়ে মতামত দিবে, যে এই ব্যক্তির সম্পর্ক কি ছিল, এটা কি বাপ ছেলে ছিল নাকি দাদা নাতি ছিল, কে দিবে, যে এই সম্পর্ক সম্পর্কে জানে। এই বিষয়গুলো কত থেকে আলোচনা করা হয়েছে? 51। এরপরে 52 থেকে 55 কি ক্যারেক্টার, চরিত্র, সহজ বিষয়। চরিত্র কখন প্রাসঙ্গিক? গুড ক্যারেক্টার প্রাসঙ্গিক, ব্যাড ক্যারেক্টার প্রাসঙ্গিক। কখন প্রাসঙ্গিক? ইন কেস অফ রিপিটেশন, ইন কেস অফ রিপিটেশন, যে আমার চুরি করার অভ্যাস আছে, ভালো স্বভাব তাহলে ব্যাড ক্যারেক্টার কখন? রিপিটেশনের ক্ষেত্রে। আর গুড ক্যারেক্টার রিপিটেশন লাগবে না, গুড ক্যারেক্টারটা শুরু থেকেই রিলেভেন্ট। এটা হলো আমাদের 52 থেকে 55 পর্যন্ত। ক্লিয়ার? তাহলে যদি আমরা ভাগ করি 167, 350, 150, এই হিসাবে, হ্যাঁ 3-এর 1 এই জন্য শেষ করলাম। এইগুলো পড়তে হবে, একটা সেকশনও বাদ দিতে পারবেন না। এই ভাষাগুলো একটু জটিল, এই কারণে এই যে বুঝিয়ে দিলাম, এখন পড়বেন, মিলিয়ে মিলিয়ে পড়বেন। আগামী ক্লাসে কিন্তু জিজ্ঞেস করবো, যদি শুরুতে যদি মানে টাইম নষ্ট করেন, সে দায় কাদের? আপনাদের। পারবেন না, সময় নষ্ট হইবে।